ইনস্ট্যান্ট ফিডব্যাক পাওয়া, বাহ খুব ভালো বলেছি। এই যে বাহ, এটা কিন্তু একজনের জীবনকে একটু পিঠ চাপড়ে দেওয়া, দারুণ বললে তুমি আজকে। এটা একজন মানুষের জীবনকে না 360 ডিগ্রি চেঞ্জ করে দিতে পারে। তাই আমার মতো, আমার মানসিক গঠন অনুযায়ী কথা বলবে, যা দেবে সেটা আমার পছন্দ মতো না হলে সেটা আমার নয়, তা কিন্তু নয়। প্রত্যেকটা ক্লাস আমি অন্তত মনে করি আমাদের কাছে একটা পারফরমেন্সের স্টেজ। এবার আমি ওখানে যাই পড়াই না কেন, এরকম নাও হতে পারে যে আমি নাটক পড়াচ্ছি, না নয় কিন্তু। তো আমাদের সবসময় এটা একটা লক্ষ্য থাকে যে পাঠ্যক্রমের বাইরে গিয়েও অন্যরকম আলোচনার মাধ্যমে যদি কিছু বাচ্চাদের মধ্যে সেটার বিকাশ ঘটানো যায়। নমস্কার। থেসপিয়ান্সের 30 বছর পূর্তি উপলক্ষে আমরা যে কর্মকাণ্ডটি আয়োজন করেছি, যেখানে আমরা কিছু বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নাটকের সাথে জড়িত কিংবা কোনো না কোনো ফর্ম অফ থিয়েটারের সাথে তারা কাজ করছেন, বা তারা থিয়েটার ক্রিটিক হতে পারেন, শিক্ষক হতে পারেন, তাদের সাথে আলোচনা, তাদের থেকে শোনা যে তারা কি ভাবছেন থিয়েটার নিয়ে, এবং তারা এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা কীরকমভাবে দেখছেন ভবিষ্যৎ থিয়েটারের, সেই নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের সাথে আমরা পেয়ে গেছি শ্রীমতী শাশ্বতী সরকার, ফিউচার ফাউন্ডেশন স্কুলের শিক্ষিকা, বাংলা বিভাগের। নমস্কার ম্যাম। নমস্কার। সবাইকে নমস্কার জানাই, তোকেও নমস্কার জানাই আজকে। কেমন আছেন বলুন আগে। যদি শারীরিকভাবে বলি, দুটো তো অস্তিত্ব আমাদের, শারীরিক এবং মানসিক। শারীরিকভাবে যদি বলি ভালো আছি, কিন্তু মানসিকভাবে যদি বলতে হয় তাহলে বলতে হবে অস্থির আছি, টালমাটাল আছি। আমাদের এই 30 বছর পূর্তি উপলক্ষে আমরা যে সিরিজটা করছি, আপনি দেখেছেন আগেও, আমরা মূলত জানতে চাইছি থিয়েটার নিয়ে সবার কি ভাবনা, বা তারা কি ভাবছেন, বা কিভাবে তারা ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবছেন থিয়েটার সম্বন্ধে। আপনার কাছে আমাদের যেটা বিশেষ কারণে আজকের আলোচনা, সেটা হচ্ছে দীর্ঘদিন স্কুলে শিক্ষকতা করার সাথে সাথে আপনারা, বিশেষ করে আপনি তো অবশ্যই নিয়মিত থিয়েটার প্রোডাকশনের সাথে যুক্ত। আমাদের থিয়েটার, আমরা সেই স্কুলেই পড়েছি আমি, এবং আমি দেখেছি ছোটোবেলা থেকে আপনারা নিয়মিত থিয়েটার করেছেন, নিজেরা পারফর্ম করেছেন এবং স্টুডেন্টদেরকে অনুপ্রাণিত করেছেন পারফর্ম করার জন্য। এই ব্যাপারটা আমাদের মনে হয়েছে একটু আলোচনা করা উচিত, কারণ হয়তো কোথাও একটা আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত স্কুলে এই জিনিসটা আমরা হয়তো পাচ্ছি না সেইভাবে, যে এটা যতটা ইম্পর্ট্যান্ট। আমার এখনও মনে আছে এই কথাটা বলতে গিয়ে, যে আমি যখন ক্লাস 10 পাশ করি এবং 11-এর জন্য ভর্তি হই আমাদের স্কুলে, তখন আমাদের স্কুলে শুভব্রত স্যার, একজন আমাদের জিওগ্রাফি টিচার, তিনি আমাকে একটা কথা লিখে দিয়েছিলেন আমার খাতায়, যে থিয়েটার কখনো ছেড়ো না, কারণ এটা থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে। তো এই কথাটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট ছিল এবং এখনও আমার সেই খাতা রাখা আছে। তো আমার এই প্রসঙ্গটা একটাই এই কারণে, যে একটা দীর্ঘদিন আপনি দেখছেন স্টুডেন্ট বদলাচ্ছে, নতুন মুখ আসছে, একদমই এই ব্যাপারটা নিয়ে যদি একটু আমাদের সবাইকে বলেন। তা তুই এই যে কথাটা বললি যে স্টুডেন্ট বদলাচ্ছে, অনেক নতুন মুখ উঠে আসছে, নতুন চেতনা উঠে আসছে, স্বাভাবিকভাবে একটা মানুষের তো প্রথম জিনিস আমার যেটা মনে হয় সেটা হচ্ছে চেতনা, সেটা জাগ্রত করা। তার আগে একটা কথা বলি, মানে আমি ওটাই ডিফার করছি আর কি, আমার ইয়েতে নাট্য ব্যক্তিত্ব আমি একদম নই। আমি বহুদিন ধরে শিক্ষকতা করার সাথে সাথে, তুইও আমার ছাত্র ছিলি, তোকেও আমি ছোট থেকে দেখেছি। আমার সবসময় একটা জিনিস মনে হয় যে শিক্ষকদের ভীষণভাবে প্রয়োজন মানসিক বিকাশ ঘটানো শিক্ষার্থীদের, এবং সাথে সাথে নিজেদের মানসিক বিকাশ ঘটানো। কারণ আমরাও যদি জমা জল হয়ে যাই, তাহলে সেই জমা জলে স্বাভাবিকভাবেই মশামাছি তৈরি হবে। আর আমরা যদি শুধুমাত্র পাঠ্য বই কেন্দ্রিক হই, যে আমরা যা পাচ্ছি, আমাদের যে সিলেবাসে আছে, পাঠ্যক্রমে আছে, আমরা সেটাই বাচ্চাদের শেখাচ্ছি, আমার মনে হয় না তাতে কিন্তু সঠিকভাবে মানসিক বিকাশ হওয়া সম্ভব, যেটা কিন্তু আমাদের স্কুলে আমরা প্রতিনিয়ত করে থাকি। এবং আমাদের, তুই যার কথা এক্ষুনি বললি, শুভব্রত স্যার, আমরা এত বছর ধরে একসাথে পড়াচ্ছি, আমার তো 18 বছর হয়ে গেল। তো আমাদের সবসময় এটা একটা লক্ষ্য থাকে যে পাঠ্যক্রমের বাইরে গিয়েও অন্যরকম আলোচনার মাধ্যমে যদি কিছু বাচ্চাদের মধ্যে সেটার বিকাশ ঘটানো যায়। একদম তুই প্রথমেই যেটা প্রশ্ন করলি যে কেমন আছেন,
সেটা থেকেই যদি আসি, এই রিসেন্ট পাস্টে চিলড্রেন্স ডে, শিশু দিবস উপলক্ষে তো আমরা, তুই জানিসই যে আমরা শিক্ষকরা মিলে একটা অনুষ্ঠান করি সবসময় বড় করে, বাচ্চাদের শেখানোর জন্য, বোঝানোর জন্য, জানানোর জন্য। সেটার লক্ষ্য কিন্তু অনেকগুলো, উদ্দেশ্য কিন্তু অনেকগুলো। প্রথমত আমি এখনকার অভিভাবকদের যেটা বলবো, আমি নাটকের বাইরে সর্বাঙ্গীন একটা বিকাশ নিয়ে আলোচনা যদি করি, আমি প্রথমত বলবো আমাদের ছোটোবেলায়, তোদের ছোটোবেলাতেও ইনফ্যাক্ট, আমরা কিন্তু কো কারিকুলার অ্যাক্টিভিটি মারাত্মকভাবে অংশগ্রহণ করেছি। আর এখনকার বাচ্চাদের এবং অভিভাবকদের মধ্যে যেটা দেখা যায়, সবার মধ্যে নয়, সবার মধ্যে কখনোই নয়, শুধুমাত্র পড়াশোনা কেন্দ্রিকতা, সেটা কিন্তু ঠিক নয়। কারণ আমার যদি কি মানে প্রত্যেকটা জিনিসে পার্টিসিপেট করা, সেটার অঙ্গ হয়ে ওঠা, এটা যদি আমি না হই, তাহলে আমি কখনোই সমাজের অঙ্গ হতে পারবো না। আর সমাজের অঙ্গ যদি আমি না হতে পারি, তাহলে বৃহত্তর পৃথিবী কিন্তু আমাকেও অ্যাকসেপ্ট করবে না, আমি বৃহত্তর পৃথিবীতে কখনো নিজের জায়গা তৈরি করে নিতে পারবো না। এবার নাটকের ক্ষেত্রে যদি আসি, নাটক মানেই প্রথমে যেটাই মাথায় আসে সেটা হচ্ছে মঞ্চ। মঞ্চ মানেই কিন্তু ওই মঞ্চে যারা রয়েছে, একটা মেইন ক্যারেক্টার, একজন পুরুষ চরিত্র, একজন নারী চরিত্র এবং অন্যান্য কুশীলব, এটা নিয়ে কিন্তু নাটক নয়। নাটক অর্থাৎ নেপথ্যে যারা আছে, সেটাও কিন্তু একটা বিশাল বিশাল জায়গা। আমরা বাচ্চাদের ওইটা শেখাবার চেষ্টা করি যে তুমি হয়তো ওই নাটকের ওই মঞ্চের অংশ নও, কিন্তু তুমি কিন্তু ওই ছাদটার ওই ছোট সরু পিলারটা, যে পিলারটাকে ভেঙে দিলে বড় পিলার কিন্তু শুধুমাত্র ধরে রাখতে পারবে না একটা ছাদকে। কাজেই আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের যারা ভবিষ্যৎ, তাদের যদি আমরা এটা শেখাতে চাই যে তুমি সমাজের অঙ্গ হয়ে উঠতে পারবে কিভাবে, সেটার পিছনে কিন্তু নাটক একটা বড় জায়গা জুড়ে রয়েছে। কিভাবে? যেমন আমি ওদের ক্লাস 8-এ বিজন ভট্টাচার্যের অন্ন চাই পড়াচ্ছি। তো আমি পড়ানোর সময় প্রথমেই ভাবলাম যে, আমি ভেবেছি যে আমাদের যেহেতু কোনো পাঠ্য বই নেই আমাদের স্কুলে, তোদের সময় ছিল যদিও, এখন কোনো পাঠ্য বই নেই, আমি একজন সাহিত্যের শিক্ষক হিসেবে আমি নিজেই বেছে নিই চরিত্রগুলো কীভাবে হবে, কী ব্যাপার। আমি যেভাবে ভাবলাম, দেখ বিষয়টা কিন্তু নাটক। আমি প্রথমে ওদের ক্লাস 7-এ কান্ডারি হুঁশিয়ার পড়ালাম। কান্ডারি হুঁশিয়ার পড়ানোতে সেখানেও জাতি, ধর্ম, বর্ণ উঠে আসছে, কাজী নজরুল ইসলামের ভাবধারা উঠে আসছে, সেইটার মাধ্যমে বাচ্চাদের মধ্যে এই ভাবনাটা আমরা সঞ্চার করতে পারছি। তারপরে আমি বাঁচলাম ওদের জন্য কবি সুকান্ত ভট্টাচার্যের আগামী কবিতাটাতেও কিন্তু এই আগামীর ছোট চারা গাছ একদিন মহিরু হয়ে পরিণত হবে, সেইটাও ওদের মধ্যে সঞ্চারিত হলো। বিজন ভট্টাচার্যের অন্ন চাইয়ে যখন এলাম, তখন ওদের ওই ভাবনাটা মাথায় তৈরি করা যে আমরা স্ট্রাগল কিন্তু শুধু নিজেদের জন্য করছি না, বা আমরা যে লাইমলাইটে রয়েছি, আমরা যে পাদপ্রদীপের আলোর নিচে রয়েছি, আমাদের জীবন যে রূপকথার মতো, আমাদের ব্যাঙ্কোয়েটে জন্মদিন পালন করা হয়, কেক কেটে বাবা মায়ের অ্যানিভার্সারি পালন করা হচ্ছে, তার বাইরেও যে একটা অন্ধকার জায়গা রয়েছে যেখানে মানুষরা কষ্টে আছে, দুঃখে আছে, সেই জায়গাটাকে তুলে নিয়ে এসে ওদের মাথায় রাখা। ধর একটা বাচ্চা বড় হলো, তাকে বলা হলো যে যারা খেতে পায় না তাদের হেল্প করো, যারা তুই যেমন এনজিও করছিস, তোদের ভীষণ সুন্দরভাবে কাজ করছিস, ভাবনাটা ওরা প্রথমেই ভাববে অসুবিধাটা কোথায়। কারণ ওদের তো খাবারের অভাব নেই, পেট ভর্তি খাবার, ফ্রিজ ভর্তি খাবার, না চাইতেই সব কিছু পেয়ে যাচ্ছে। সাহিত্যের মধ্য দিয়ে, নাটকের মধ্য দিয়ে, ওই যে ধর যেহেতু অন্নচাইয়ের কথা উঠে এলো, বিজন ভট্টাচার্যের কথা উঠে এলো, ওই যে একটা কুকুর কামড়েছে, মাগো মাগো নেপথ্যে ধ্বনি, মঞ্চের ডান দিকে একটা ধ্বনি শ্রেণীর আয়োজন, বিপুল আয়োজন, আলোকিত, আর একটা দিক অন্ধকার, অস্পষ্ট আলোয় ক্ষুধাতুর মানুষদের আর্তনাদ। এই যে ডিফারেন্সটা, এটা কিন্তু আপাতভাবে মনে হবে ক্লাস 8, কিন্তু আমরা যদি ওই ছোটবেলা থেকেই ওদের মানসিক গঠনটাকে তৈরি করতে পারি, তাহলে কিন্তু ওরা আমাদের সমাজে আমাদের ছাতা হয়ে দাঁড়াতে পারবে। এরকম নয় যে ওরা পারে না। আর এটার পিছনে কিন্তু নাটকের একটা বড় ভূমিকা রয়েছে, কারণ নাটক তো জীবনের কথা বলে। মানে আমরা মানে অডিও আর ভিজুয়াল এফেক্টটা যেটা তৈরি হয়, মঞ্চে আমরা যে চরিত্রকে দেখতে পাচ্ছি,
আমার নাটকের মধ্যে যেই ঢুকে যাই দেখবি মনে হয় এটা আমি। এই যখন মনে হয় এটা আমি, তখনই আমার মধ্যে সেই প্রবণতাটা তৈরি হয় যে আমি এই চরিত্রের মতো হয়ে তাহলে কিছু কাজ করতে পারবো। আমি একজন সমাজ সংস্কারককে দেখছি, দিয়ে ভাবলাম আমি এটা, তাহলে আমার কিছু করা উচিত কারোর জন্য। তো এখানে তো নাটকের ভূমিকা অনস্বীকার্য। আর শিক্ষক হিসেবে যদি বলিস যে আমরা কীভাবে করে থাকি, যেমন এইবারই ওই চিলড্রেন্স ডের কথা যেটা বলছিলাম, চারিদিক তোলপাড় হচ্ছে যে বিষয়টা নিয়ে, যে ইস্যুটা নিয়ে, এটা তো আজকের ইস্যু নয়। কোনো না কোনো সময় তো স্ফুলিঙ্গ দাবানলে পরিণত হয়। তো এবার বিভিন্ন সময় ধরে একটা এই ঘটনা ঘটে চলেছে, সেটা আজকে একটা বড় প্রতিবাদের রূপ ধারণ করেছে। তা আমরা সবসময় যেটা করে থাকি, একটা হাস্যরস নিয়ে একটা কিছু করার চেষ্টা করি, বাচ্চারা হাসবে, মজা হবে, একটা সেলিব্রেশন। আমরা এবার সেখান থেকে একটু বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে এই বর্তমান সময়ে এই নারীদের বিষয় চিন্তা চেতনা, বিশেষ করে যারা ছেলেরা, ওরা তো একদিন পুরুষ হয়ে উঠবে। 11-12-এর ছেলেপুলেরা, আমরা বাচ্চা বলি এখনও 11-12-এ, যেহেতু আমরা তো ওদের ছোট থেকে বড় হয়ে উঠতে দেখি, কিন্তু গোফদারি গজানো তো ছেলে ওরা। তা ওদের তো এখন সেই জায়গা যে ওরা প্রোটেক্ট করবে মেয়েদের। তা কীভাবে প্রোটেক্ট করবে? এই নাটকের থ্রুতে আমরা ওদের কিছু মেসেজ দিতে চেয়েছি। এবং অদ্ভুতভাবে আমরা সন্দিহান ছিলাম যে ওরা কি নিতে পারবে 9, 10, 11, 12, কিন্তু আমরা দেখলাম আগে পরে অনেক নাচ গান হই হুল্লোড় হচ্ছে। নাটকটা শুরু হলো, শুরু হওয়ার পরে না আস্তে 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 মানে পিন ড্রপ সাইলেন্স, ওরা কিন্তু নিতে পারলো। কাজে আমরা যদি ভাবি না যে এই বয়সটা না, এই বয়সে এটা দেওয়ার নয়, আর একটু বড় হোক, ব্যাপারটা তা নয়। ওদের মতো করে যদি বার্তা ওদের কাছে পৌঁছে দেওয়া যায়, ওরা কিন্তু নিতে পারে। আর নাটক হচ্ছে মানে একটা প্রকৃষ্ট মাধ্যম, যে মাধ্যম, একটা বলিষ্ঠ মাধ্যম, যে মাধ্যমে মেসেজ ছড়ে দেওয়া যায়। রক্তকরবীর মাধ্যমে যে মেসেজ তুই দিতে পারবি, রাজর্ষির মাধ্যমে যে মেসেজ তোর যেটা করি, বিসর্জন যেটা করিস, তাহলে এই যে মেসেজগুলো, এই মেসেজ তো ছাত্র সমাজের কাছে পৌঁছে যাওয়া উচিত। তোরা একবার যেমন আমাদের স্কুলে স্টেজে তো করলি, তোরা বিসর্জন ভীষণ ভালোভাবে নিয়েছে বাচ্চারা। কাজে বুঝতে পারবে না, এটা কিন্তু কখনো হতে পারে না, এটার কোনো মানে নেই। আপনার কথায়, আপনি কথাগুলো যেগুলো বললেন তার মধ্যে অনেকগুলো পয়েন্ট এলো, আমি এক এক করে আপনাকে প্রশ্নগুলো করছি। প্রথমেই যেটা, এই যে নাটকটা পড়ানোর সময় বা নাটক নিয়ে আলোচনা করার আগে আপনি বললেন যে আমি কান্ডারি হুঁশিয়ার দিয়ে শুরু করলাম। অর্থাৎ এটা আপনি কতটা মনে করেন, অবশ্যই মনে করবেন হয়তো, আপনি সাহিত্য নিয়ে এত বছর কাজ করছেন, কিন্তু কোথাও একটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে, আমাদের যারা পরের প্রজন্ম, কোথাও হয়তো সাহিত্যর প্রতি তাদের ভালো লাগা বা সাহিত্য নিয়ে আলোচনা, পড়াশোনা, সবসময় যে সাহিত্য জানতে গেলে সাহিত্য নিয়েই জীবনে এগোতে হয়, পড়াশোনা করতে হবে, তার কোনো মানে নেই। কিন্তু সাহিত্যর একটা যে গুরুত্ব রয়েছে এবং সেটা কতটা থিয়েটারকে প্রভাব করছে এবং মানুষের একটা তার মনকে বিকাশ করার জন্য কতটা তার প্রভাব, এইটা নিয়ে যদি একটু আপনি বলেন। দেখ, আমি যা কিছু আলোচনার কেন্দ্রে আনবো, আমি আমার শিক্ষক সত্তার একদমই ওই আলোটা ফেলেই বলবো। আমার মনে হয় শিক্ষক হিসেবে শুধুমাত্র সাহিত্যের ক্লাসই একমাত্র একটা জায়গা যেখানে আমরা ওদের সমাজ সম্পর্কে সচেতন করতে পারবো, তা কিন্তু নয়। বিজ্ঞান পড়াতে পড়াতেও শিক্ষক এমন কিছু কথা বলতে পারেন যেটায় ওদের মধ্যে ওই মানে কি বলবো, আলো অন্ধকারটা আলোকিত হতে পারে। তো আমাদের এই নাটকটার নামই রেখেছিলাম তামসোমা জ্যোতির্গময়া। তমসা দূর হতেই পারে, সেটা হতেই পারে। অঙ্কের ক্লাসেও অঙ্কের শিক্ষক অঙ্কের থ্রুতে কিন্তু অনেক এখনকার কথা, জীবনের কথা কিন্তু বলতে পারে। আসলে আমার যেটা মনে হয়, প্রত্যেক শিক্ষকের কাছেই যে ক্লাসটা, তুই নিজেও তো এত পড়াশোনা করছিস, শিক্ষকই হবি এবং পড়াশো তুই, প্রত্যেকটা ক্লাস আমি অন্তত মনে করি আমাদের কাছে একটা পারফরমেন্সের স্টেজ। এবার আমি ওখানে যাই পড়াই না কেন, এরকম নাও হতে পারে যে আমি নাটক পড়াচ্ছি, না নয়, কিন্তু আমি যে বিষয়টা পড়াচ্ছি সেই বিষয়টা, আমার পশ্চার, আমার ক্লাসে দাঁড়ানো, আমার কথা বলা, এই সমস্তটাই কিন্তু ওদের কাছে একটা ওই কি চোখের সামনে একটা দৃশ্যমানতা তৈরি করতে পারে।
যেটা কিন্তু ভীষণ এফেক্ট করে বাচ্চাদের। যে শুধুমাত্র সাহিত্য পড়ার মধ্য দিয়েই সাহিত্যকে চেনা তা কিন্তু নয়। আমি একটা চলচ্চিত্র দেখতে পারি, সেই চলচ্চিত্রের মধ্য দিয়ে আমার ভালো লাগা তৈরি করতে পারি। আমি একটা কবিতা পড়তে পারি, সেই কবিতার মধ্য দিয়ে আমার কাছে সুকুমার রায়ের কবিতাগুলো তুই বল না, আমরা যখন ছোটবেলা থেকে পড়েছি, কুমড়ো পটাশ আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, ননসেন্স ভার্স। তো এগুলো তো আমাদের কাছে একটা নাটকের মতো, ছবির মতো, বাচ্চাদের কাছে তো ওইভাবেই উঠে এসেছে। কুমোরপাড়ার গরুর গাড়ি যখন একটা ছোটবেলায় বাচ্চা পড়ে, একটা কল্পনার জগতে চলে গেল, একটা কল্পনা করছে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, কল্পনা, চোখের সামনে একটা ছবি তৈরি হচ্ছে। তো যখনই, হ্যাঁ, পড়াশোনাটাই একমাত্র মাধ্যম যার কোনো বিকল্প হতে পারে না। মানে পড়াশোনা ছাড়া আর কিছু করা আহ আমার মনে হয় সম্ভব না। হ্যাঁ, এবার যদি এই কথায় আসিস যে পদ্মপ্রদীপের আলোয় যে বাচ্চারা নেই, হ্যাঁ, স্লাম এরিয়াতে যে বাচ্চাগুলো রয়েছে, তাহলে তাদের মানসিক বিকাশ কি করে ঘটে? এখানে আমি একটা ফিল্ম বল, ওই ফিল্মটা বল, অস্কার নমিনেটেড ফিল্মটা। অস্কার নমিনেটেড না অস্কার পেলো? পেলো কি? মানে স্লামডগ মিলিয়নেয়ার কথা স্ল্যাম ডগ মিলিয়নিয়ার কথা পেয়েছিল কি ও? নাকি বোধহয় এআর রহমান বোধহয় তার জন্য মিউজিকে পেয়েছিল বোধহয়। পেয়েছিল বোধ হয়, না? আচ্ছা, যাই হোক, ওই ফিল্মটা ওটা তো মিউজিকের জন্য এআর রহমান পেয়েছিল। এআর রহমান পেয়েছিল। তো ওই ফিল্মটার কথা ভাব, ওই ছেলেটা কিন্তু কোনো পড়াশোনা নেই, কোনো পুঁথিগত বিদ্যার অধিকারী কিন্তু ছেলেটা নয়। ওকে যা যা প্রশ্ন করা হচ্ছে, ও ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছে। তার মানে জীবন থেকে যে শিক্ষা আমরা গ্রহণ করছি, সেইটাও কিন্তু আমাদের প্রত্যেকের জীবনটাই তো নাটকের এক একটা দৃশ্যের মতো বদলাতে 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 আসছে। তুই হাফ প্যান্ট পরে গলায় ওয়াটার বটল ঝুলিয়ে দেখেছি তোকে, আজকে তুই দাড়ি কোপ গজানো বসে আছিস। তো এটাও তো আমার কাছে একটা নাটকের ওই দৃশ্যের মতোই মনে হচ্ছে। তো ওই ছেলেটা যে প্রশ্নগুলোর সম্মুখীন হয়েছে, ও কিন্তু প্রত্যেকটার উত্তর দিতে পেরেছে। ওকে অপেক্ষা করার সময় দেওয়া হয়েছে, ও জীবন থেকে উত্তর খুঁজতে চেষ্টা করেছে। তো জীবন থেকে উত্তর খোঁজে, এটাও তো একটা নাটক। তো সবসময় একটা সাহিত্যকে বেস করতে হবে, একজন লেখকের অপেক্ষায় থাকতে হবে, যিনি কলম ধরবেন, যিনি লিখবেন, সেটার নাট্যরূপ হবে, সেটাকে আমরা অভিনয় করবো, এনাক্ট করবো। মতি নন্দীর কোনি, তা কোনি উপন্যাসটাই তো একটা স্ক্রিপ্ট, এবং ওটার যখন আমরা ফিল্মটা দেখি আর বইটা পড়ি, মনে হয় জাস্ট আমরা বইটার ওই লাইনগুলো দেখতে পাচ্ছি পুরো ফিল্মে। যে ওনার ওই কলম, যেহেতু উনি নিজেও ওই মানে ক্রীড়া সাংবাদিক ছিলেন, কাজে ওটা ওইভাবে নৈপুণ্যের সাথে পুঙ্খানুপুঙ্খ ভাবে লিখতে পেরেছেন। তা আমার মনে হয় সব সময় একজন মানুষ কলম ধরবেন, তিনি সেটাকে লিখবেন, তারপরে আমরা সেটাকে নাট্যরূপ দেব, তারপর সেটা মঞ্চস্থ হবে, তবে সেটা একটা শিক্ষা ছড়াবে, তা কিন্তু নয়। প্রতিটা মুহূর্ত আমাদের জন্য শিক্ষা ছড়াতে 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 যায়। যেমন ধর, আমরা যখন গিয়ে স্কুলে ঢুকি, একই গেট থেকে আমরা টিচাররা ঢুকছি, স্টুডেন্টরা ঢুকছি, আমাদের যারা সর্বক্ষণে দিদিরা, যারা আমাদের সঙ্গী স্কুলে সারাক্ষণ থাকে, মাসিরা, তারা সব সামনে দাঁড়িয়ে আছে, ওরাও আমাদের গুড মর্নিং বলছে, আমরাও ওদের প্রতি নমস্কার জানাচ্ছি বা সুপ্রভাত বলছি, গুড মর্নিং বলেছি। বহু বাচ্চাকে দেখেছি ঢোকার সময়, যারা ছোট থেকে পড়েছে, ধর 8-9 লেভেল পর্যন্ত পৌঁছেছে এখনো পর্যন্ত, ছুটে গিয়ে ওই দিদিরা বা মাসিরা যে দাঁড়িয়ে থাকে, ওদের জড়িয়ে ধরে গুড মর্নিং বলে তারপরে আবার যায়। এই যে আত্মিক সম্পর্ক, এটাই কিন্তু আমাদের সোসাইটির ভিত। এই আত্মিক সম্পর্ক যদি না থাকে, ওরা কিন্তু সামাজিক দুটো অবস্থান থেকে আসছে। আমাদের দিদিরা, যারা আমাদের সর্বক্ষণের সঙ্গী যারা রয়েছে, তাদের যে আর্থিক অবস্থান, যেখান থেকে তারা আসছে, এই আমাদের স্টুডেন্টরা যে এসে ঢুকছে, এই যে ফারাকটা, এই ফারাকটা কিন্তু মিলেমিশে একাকার হয়ে যায়। এই ফারাকটা মাঝখানে কিন্তু আর থাকে না। কাজে আমাদের দায়িত্ব পড়াশোনার মাধ্যমে, মঞ্চ নাটকের মাধ্যমে হোক, চলচ্চিত্রের মাধ্যমে হোক, বাচ্চাদের মানসিক গঠনটা সুস্থ সুষ্ঠুভাবে তৈরি করা, আর কিছুই নয়। আমি বাচ্চাগুলোকে দেখেছি, জানিস তো, মানে ঢোকার সময় সামনে যে দিদিরা মাসিরা দাঁড়িয়ে থাকে, আমাদের সর্বক্ষণের সঙ্গী যারা, ওরা ছোট থেকে যেহেতু ওদের সঙ্গে অ্যাটাচড, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে সুপ্রভাত বললো, বা কেউ গুড মর্নিং বলছে, মাসি আসছি টাটা, যাতায়াতের সময় সব সময় হেল্প করা। আমাদের যেমন শীতের সময় যাদের বাড়িতে উদ্বৃত্ত শীতের পোশাক আছে, কালেক্ট করা হয়।
গরমের সময় যদি সুতির জামা কাপড় কারোর বাড়িতে থাকে কালেক্ট করা হয়। মোটমাট আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, মাধ্যমটা যেটাই হোক না কেন, আমাদের যেটা উচিত, আমাদের যেটা কর্তব্য, সামাজিক সচেতনতা সম্পন্ন বাচ্চাদের তৈরি করা, যাতে মানসিক গঠনটা ঠিকঠাক হয়। কারণ আমরা তো কেউ সমাজের ঊর্ধ্বে নই, আমরা কেউ রাষ্ট্রের ঊর্ধ্বে নই। আর চারিদিকে যেটা প্রথমে আমরা শুরু করেছিলাম যে আমাদের অস্থিরতা, মানসিক অস্থিরতা, তা এই মানসিক অস্থিরতাকে যদি আমরা প্রশমিত করতে চাই, পরবর্তী প্রজন্মই একমাত্র আমাদের হাতিয়ার, যারা আমাদের পাশে দাঁড়াতে পারবে, যারা আমাদের আশ্রয় হয়ে উঠতে পারবে। তো সেটার মাধ্যম হতেই পারে নাটক, যেহেতু আমাদের নাটক নিয়ে আলোচনা চলছে। এবার আসি আরেকটা কথায়, যে যদি মেয়েদের প্রসঙ্গ উঠে আসে, যে মেয়েদের এই যে চারিদিকের এই টালমাটাল পরিস্থিতি, নারী কেন্দ্রিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা থেকে বেরিয়ে কিন্তু আসতে হবে শুধু মেয়েদেরই। মানে ওই ভাবনা রাখলে চলবে না যে আমি পড়াশোনা শিখেছি, আমি চাকরি করছি, আমি সুপিরিয়র, আমি কারোর অধীনে নই। আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, অনেকে হয়তো এটার বিরুদ্ধে কথা বলবে যে না, এটা মোটেও ঠিক নয়, কিন্তু আমার মনে হয় যে কোথাও একটা পারস্পরিক আদান প্রদান থাকা দরকার সম্মানের। মানে আমি যদি আমার বাবার কথা, আমার ভাইয়ের কথা, আমার দাদার কথা, আমার স্বামীর কথা ভেবে 1% একটু ছাড়িয়ে 1% নিজেকে একটু আলগা রাখি, তাতে যদি অপর দিকে দেখা যায় 1% একটু টাইট, তাতে যদি আমি ভালো থাকি, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। তো কিন্তু এটা কি মনে হয় না যে অপর দিক থেকেও সেটা ভাবা উচিত? ভাবছে না যে তা নয়, আর এই যে অপর দিক থেকে ভাবা উচিত, এই ভাবনাটা তৈরি করার দায়িত্বটা আমাদের। সেই কথাটাই তোকে আমি আগে বললাম, যে আমরা যে এই যে নাটক তৈরি করছি, বলছি তামসো মা জ্যোতির্গময়, অন্ধকার দূর হয়ে যাক, তা আমি মুখে বললেই হবে? তা আমাকে তো ওই মাধ্যমটা তৈরি করতে হবে। আমি যদি অঙ্কের টিচার হই, অঙ্ক শেখানোর সময় ধর তুই অঙ্কে খুব ভালো, তোর পাশে কোনো সৃজিতা, সে অঙ্কে ভালো না, আমি যদি কন্টিনিউয়াস বলি সৃজিতা তুই মেয়ে, তুই কিচ্ছু করতে পারি না, দেবাদিত্যকে একই, এইটা যদি করা হয়, তাহলে এই ভারসাম্যহীনতা ঘটার কিন্তু একটা প্রভূত সম্ভাবনা রয়েছে। কাজে শিক্ষক হিসেবে এই জায়গাটাকে কিন্তু আমার মনে হয় মেনটেন করা উচিত, যেখানে পুরুষ এবং নারীর সম্পর্কটা, আদান প্রদানটা দু তরফ থেকেই অনেক বেশি কংক্রিটের মতো শক্ত হয়ে উঠতে পারে। পুরুষ খুব স্বাভাবিকভাবে আমাদের সমাজে এখনো আমাদের শারীরিক গঠন, আমাদের সামাজিক অবস্থান, এতদিন ধরে চলে আসা সমাজের নিয়ম কানুন একদিনে ভেঙে, কাঁচের মতো চুরমার করে ভেঙে দিয়ে আমি সমস্ত কিছু আবার নতুন করে সেট আপ করে দিলাম। গৃহসজ্জা তো নয় যে আমি আজকে সমস্ত কিছু নতুন করে তৈরি করে দিলাম। অল্প অল্প করে, বিন্দু বিন্দু জলে সাগর হওয়া, সেটার অপেক্ষায় থাকা, এই আর কি ব্যাপার। এখানে আমার একটা প্রশ্ন, দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে আমি যেটা আগেও করলাম এবং সেখান থেকে কিছুটা কথা এলো, সেটা আরেকটু যদি একটু গভীরে গিয়ে আপনি বলেন যে সাহিত্য, মানে বিভিন্ন যে যে সাবজেক্টে রয়েছেন তিনি সেই সাবজেক্ট নিয়ে পড়াবেন, এটা ঠিক আছে, এটা আমরা বুঝলাম, কিন্তু সাহিত্যর প্রয়োজনীয়তা কতটা, মানে একটা ছেলে বা মেয়ের বা যে কোনো মানুষের সাহিত্য পড়াটা বা সাহিত্য সম্বন্ধেও আলোচনা বা সেটা সম্বন্ধে জানা, এটা কতটা প্রয়োজনীয়, এক। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি যেরকম বললেন যে নাটক একটা মাধ্যম হতেই পারে তাদের মধ্যে বিভিন্ন তাদের মানসিকতা বা মানসিক গঠন একরকম ভাবে তৈরি করা, সেখানে আপনি একটা দীর্ঘদিন ধরে যে নাটক করে এসছেন বা তাদেরকে নিয়ে যে নাটক হয়েছে, সেখানে আপনি হয়তো সুপারভাইজ করেছেন, এইটা আপনি তার থেকে কি মনে হয়েছে, মানে একটা দীর্ঘ দিনের বা বছরের একটা অভিজ্ঞতা থেকে এইটা যদি একটু আপনি আমাদের বলেন। আচ্ছা, তাহলে নাটকের প্রয়োজনীয়তাটা বলি, জীবনে নাটকের প্রয়োজনীয়তা যদি ভাবি, যেটা আপনি স্টুডেন্টদের মধ্যে থেকে পেয়েছেন। যেটা স্টুডেন্টদের মধ্যে থেকে পেয়েছি। আচ্ছা, স্টুডেন্টদের কারো মধ্য থেকে কিছু পেতে গেলে আমার যেটা মনে হয়, নিজের মানসিক জমিটাকে তৈরি করে রাখতে হবে। সবাই আমার মতো, আমার মানসিক গঠন অনুযায়ী কথা বলবে, যা দেবে সেটা আমার
পছন্দ মতো না হলে সেটা আমার নয়, তা কিন্তু নয়। আমার মনে হয় সবসময় নিজেকে সেইভাবে প্রস্তুত রাখতে হবে যে আমি সামনে থেকে যেটা পাচ্ছি সেইটা নিতে আমি প্রস্তুত। যেমন আমার এখন যা বয়স, হঠাৎ করে একটা 14 বছরের বা 15 বছরের বাচ্চা যে কথাটা বলবে, তা আমি যদি বলি একদম না, বাজে কথা, এটা তুই একদম বলবি না, তুমি একদম বলো না, আমি এটা মানতে পারলাম না, এটা হলে চলবে না। কাজে সবসময় প্রতিটা বয়সে যদি আমাকে কানেক্ট করতে হয় কারোর সাথে, তাহলে কিন্তু নিজের মনের যে জমিটা সেইটাকে ক্রমাগত কর্ষণ করতে হবে। সেখানে যদি কৃষিকাজ বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু কখনোই আমি নতুন ফসল ফলাতে পারবো না। এটা আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমি আমার নিজস্ব উদাহরণ, সবটাই তো যে কোনো মানুষের নিজের চেতনা থেকেই তো সব উদাহরণ হ্যাঁ, উঠে আপনি তো আসে। প্রথমেই যে কথাটা বললেন শেক্সপিয়ারের কথা, যে অলস লাইফ বাট আ স্টেজ, আমাদের তো একদম, জীবনটাই জীবনটাই একটা রঙ্গমঞ্চ, সেটাই তো। আমার এখনো মনে আছে, আমাদের লোকাল একটা গ্রুপ ছিল ছোটবেলায়, আমি ওখানে মানে পুরোদমে নাটক, পুরোদস্তুর যেটা করতাম, নির্দেশ। তা আমরা সেই সময় সফদার হাসমিকে নিয়ে আমরা একটা পথনাটিকা করতাম। আচ্ছা। এবং সেটাই যেটা হতো তখন, ওই ম্যাটাডোর ভাড়া করে তাতে সবাই আমরা উঠে চললাম ইয়ে করতে। আমি তখন জাস্ট স্কুল পাশ করেছি, কলেজে ভর্তি হয়েছি যাদবপুরে। তা ক্লাস অধিকাংশ দিন করতামই না, তো না করে ম্যাটাডোরে করে নাটক করতে চললাম। সেটার মধ্যে একটা অদ্ভুত উন্মাদনা ছিল, অদ্ভুত উন্মাদনা। আমার এখনো মনে আছে, আমাদের যিনি দলনেতা ছিলেন তিনি বলে রেখেছেন, যিনি চালাচ্ছেন গাড়ি, যে স্টার্ট বন্ধ করবি না গাড়ির। আমি বুঝিনি কেন। হাজরা মোড়, হাজরা মোড়ে নাটকটা হচ্ছে, হঠাৎ দেখলাম ঢিল ইট পাটকেল পড়া শুরু করলো। এই খবরটা ছিল যে নাটকটা চলাকালীন অ্যাটাক হলেও হতে পারে। সবাইকে বলা হলো চট করে, এবার আমরা যারা 3-4 জন মেয়ে ছিলাম, আমাদের প্রায় ধরে তুলে দেওয়া হলো ম্যাটাডোরে। ম্যাটাডোর চালুই ছিল, ম্যাটাডোরে করে আমরা বেরিয়ে চলে গেলাম। এরকম দু তিন রকম, মৌলালির মোড়ে ওই অভিজ্ঞতার সম্মুখীন আমরা হয়েছিলাম। এগুলো না মনকে অনেক শক্ত করে, এই ধরনের ঘটনা। ওটা থেকে আলাদা করে যে সবসময় কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে তা কিন্তু না। মানে আমি নাটক করব, এখন অনেককে দেখে, আমি তো নাটকটাকে আমার জীবিকা হিসেবে নেব এটা কখনো ভাবিনি। আমি পড়াশোনা করে স্কুলের চাকরি, এগুলো তো পরে আস্তে আস্তে জীবন যেরকম গেছে ওই নাটকের মতো আর কি, এক একটা করে পাতা উল্টেছে আর কি লাইফের, সেটা অন্য কথা। কিন্তু ওই যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো না একটা লিডারশিপ কোয়ালিটি তৈরি করেছে। এইটা হওয়াটা ভীষণ জরুরি, যে আমি সবসময় তৎপর থাকবো, আমি প্রত্যেকটা সিচুয়েশনের জন্য রেডি থাকবো। কারণ ওইটা আমার মনে আছে, উনি বলছেন এটা বন্ধ করিস না স্টার্টটা, তা আমি ভাবলাম স্টার্ট বন্ধ না করলে কি করে হবে, স্টার্ট চালু রাখলে তো তেল পুড়বে, স্কুলে পড়েছি, নষ্ট করা উচিত না। তো আমি ভাবলাম যে কি, আমি প্রশ্ন করিনি, পালন করেছি যা কিছু আদেশ। তারপরে যে ঘটনাগুলো ঘটলো সেটা থেকে আমি বুঝলাম যে তাহলে কি, তার মানে যে কোনো পরিস্থিতির জন্য আমাকে যদি প্রস্তুত থাকতে হয়, আমাকে এই ঘটনাগুলোর মধ্য দিয়ে যেতে হবে। শুধুমাত্র এসি ক্লাসরুমে বসে, এসি গাড়ি থেকে নেমে, এসি ঘর থেকে বেরিয়ে পাঠ্যক্রম ফলো করে আমার মনে হয় না সমাজে আমরা সুস্থ বৃক্ষে পরিণত করতে পারবো, একটা রুগ্ন বৃক্ষ হবে সেটা। কাজে আমরা তো চাই না যে আমাদের পরবর্তী প্রজন্ম রুগ্ন বৃক্ষ হোক। তো এবং এই সাহিত্য নিয়ে যে প্রশ্নটা করলাম, যে সাহিত্য পড়াটা কতটা জরুরি। সাহিত্য পড়াটা ভীষণভাবে জরুরি শব্দ সম্ভার তৈরি করার জন্য, যেটাকে আমরা বলি স্টক অফ ওয়ার্ড। ধর কিচ্ছু করে না, কোনো দরকার নেই, নাটক করার দরকার নেই, সিনেমা করার দরকার নেই, বাচিক শিল্পী হওয়ার দরকার নেই, কথা বলার তো দরকার আছে। কারণ তাকে তো তার জীবন ধারণের জন্য একটা কোনো জীবিকার একটা পথ তো বেছে নিতে হবে। তো যে পথই সে বেছে নিক না কেন, তাকে তো কারোর সংস্পর্শে আসতে হবে, তার সঙ্গে বাক্যালাপে যেতে হবে। তা প্রত্যেকটা বাক্যালাপ যদি আমরা ইয়ে দিয়ে সারি, তাহলে তো হবে না। আমি এটারও একটা মজাদার ঘটনা আছে। আমার এক দাদুর মানে দিদিমা মারা গিয়ে, আমার মায়ের এক দিদিমা মারা গিয়েছিলেন, আমি ছোটবেলায় দেখেছি। দাদু এসছেন আমাদের বাড়িতে ধুতি পরা, বারবার খুঁট দিয়ে চোখ মুছছেন, বুড়ো বয়সে পত্নী হারা হয়েছেন। তা আমার মেজুমাসি সান্ত্বনা দিচ্ছে।
আর ইয়ে করবেন না মামা, আর ইয়ে করবেন না, ইয়ে করে কি হবে, ইয়ে যখন হয়ে গেছে ইয়ে তো করতেই হবে। আর কাঁদবেন না মামা, কেঁদে আর কি হবে, দিদিমা যখন চলেই গেছে কেঁদে আর লাভটা কি হবে, মেনে তো নিতেই হবে। একটা শব্দ না বলে শুধু এক্সপ্রেশনে ওই ইয়েটাকে বোঝালেন, এবং সত্যি সত্যি দাদুর কান্না কিন্তু বন্ধ হলো, উনি সান্ত্বনা লাভ করলেন। সাহিত্য ঠিক মতো পড়লে এই ইয়েগুলোতে আমরা শব্দ বসাতে পারি, কারণ বাচিক শিল্প, নাটক, যে কোনো ধরনের এই পারফর্মিং আর্ট ইজ ইকুয়াল টু এক্সপ্রেশন। উইদাউট এক্সপ্রেশন, মানে আমি যদি খুব ক্যাজুয়াল কথা বলি, অভিনয় করছি, যেটা ভীষণভাবে এখন হয় আর কি, খুব ক্যাজুয়াল আমি আমার জীবন দেখাচ্ছি করছি, সেটাও কিন্তু একটা এক্সপ্রেশন। ওই এক্সপ্রেশনটাও কিন্তু অ্যাডাপ্ট করতে হয়েছে সেই অভিনেতাকে, তাই তো? তো শব্দ আমাদের এক্সপ্রেশন তৈরি করায়। তো শব্দ সম্ভার যদি তৈরি করতে হয়, সাহিত্য হচ্ছে তার উৎকৃষ্ট মাধ্যম। শব্দ সম্ভার তৈরি করি, যেমন আমি যদি বলি, কেউ এসে বললো আমি ফার্স্ট হয়েছি তাই, আমার আজকে না পড়ে গিয়েছিলাম তাই, ভাবে আমি পাগল। তাহলে এই তাই শব্দটা আমি জানি, কিন্তু এই তাইয়ের রকম ভেদটা কেমন হতে পারে, মানে কখনো আমি উমা তাই পড়ে তাই, ও তাই, এই যে তাইয়ের রকম ভেদটা, এইটা বোঝাবার জন্য তো আমাকে সাহিত্যের কাছে আসতেই হবে। এইটা এক নম্বর। আর আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে ধর আমি কোনো শব্দ বলছি বারবার, বাবা তোমাকে তো আজকাল দেখাই যায় না, তুমি তো আমাদের বাড়িতে এখন আর আসোই না, এত কিছু এত শব্দ বলতে বলতে দেখা গেল তার যাওয়ার সময় হয়ে গেছে ওই একটা সেন্টেন্সে। তো আমরা বলতেই পারি তুমি তো আজকাল ডুমুরের ফুল হয়ে গেছো। এই তাতে কি হয়, একটা একটা বেশ একটা ভার তৈরি হয় কথা বলার মধ্যে, যে হ্যাঁ, যারা শুনছে তাদেরও মনে হয় না না শব্দ বলছে, ইয়ে দিয়ে ভরাট করে দিচ্ছে না। আমরা যে কোনো কথায় বলতেই পারি, ধর উদাহরণ দিলাম, ওই যে যেটা অন্য চাই, প্রথমে আমরা যেটা আলোচনা করলাম মিজান ভট্টাচার্যের দুটো দিক, ধনী এবং দরিদ্র, তা আমরা সেখানে বোঝাবার জন্য তো অনেক রকম কথা না বলে আমরা বলতেই পারি, এই জগতে হাই সেই বেশি চায় আছে যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সহস্র কাঙালের ধন চুরি। এই তিনটে লাইন দিই, তার মানে রবীন্দ্রনাথ পড়তে হবে। তাহলে আবার সেই রবীন্দ্রনাথের কবিতায় যে নাটকগুলো রয়েছে সেগুলো যদি আমরা আত্মস্থ করতে পারি, তাহলেই আমাদের কথা বলা অনেক সুচারুভাবে সম্পন্ন হবে। যে কোনো জিনিসকে যদি সুচারুভাবে সম্পন্ন করতে হয়, বিশেষ বাকশিল্পকে, তাহলে কিন্তু সাহিত্যই একমাত্র মাধ্যম, সাহিত্য ছাড়া অসম্ভব আমার মনে হয়। আমি তো জানি, অনেকেই জানেন, আপনি শিক্ষকতা করার সাথে সাথে আপনি একজন বাচিক শিল্পীও, এবং আপনি একটি অর্গানাইজেশন রানও করেন, কলতান। আপনার কাছে একটা আমার প্রশ্ন আছে, যে প্রশ্নটা হয়তো অনেকেই উত্তর দিয়েছেন, তবে আমার মনে হয় কোথাও হয়তো আপনি যাদের নিয়ে কাজ করছেন তাদের এজ গ্রুপটা যেহেতু একদম অল্প থেকে মানে পরিণত বয়স হওয়া অবধি, এই দীর্ঘদিন ধরে কি পরিবর্তন তাদের মধ্যে দেখলেন? মানে আপনার এই ধরুন পড়ানোর সময় যাদেরকে পড়াচ্ছেন, বা যাদেরকে নিয়ে আপনি আপনার বাচিক শিল্প সেটা যাদের মধ্যে প্রসারিত করছেন, কি তফাৎ দেখছেন এই কিছু বছরের মধ্যে এখন বিশেষ করে? কারণ আমরা অনেকের সাথেই তো কথা বলছি, আমরা শুনেছি অনেকেই অনেক রকম ভাবে দেখছেন ব্যাপারটা, কোথাও হয়তো একটু লঘু আদর্শের দিকে মানুষ চলে যাচ্ছে। তো আপনি কি ব্যাপারটা, আপনার কি মনে হয়? দিন আমার কাছে আবার ফোন গেল যে আপনার স্টুডেন্ট অপেক্ষা করছে আপনার জন্য, তো একটু বসেছিল, আমি ক্লাস টেনে নিচে নামলাম, দেবাদিত্য আমার হাতে একটা প্যাক করা বই উপহার দিল আমাকে, দিয়ে বললো ম্যাম এটার মধ্যে আপনার জন্য একটা বই আছে, এবং সেটাও কিন্তু নটি বিনোদিনীর জীবনী, আমার মনে আছে এখনো। তো আমাকে বললো যে ম্যাম টিউশন করে প্রথম মায়না পেয়েছি, আপনার কথা মনে হলো এটা কিনে আনলাম। আর কি দরকার দেবাদিত্য, মানে আমাদের তো উদ্দেশ্য, আমার অন্তত উদ্দেশ্য ওটাই, মান আর হুঁশ সম্পন্ন একজন ব্যক্তি তৈরি হবে, ব্যাস, দ্যাটস ইট। এবং বিন্দু বিন্দু জলে তো সাগর হয়। ধর এতদিনে যদি 5,000 বাচ্চাকে অ্যাড্রেস করে থাকি, তার মধ্যে 5টা বাচ্চা যদি মানসিকতার নিয়ে বেড়ে ওঠে, সেই 5টা আরো 5টাকে তৈরি করবে, সেই 5টা আরো 5টাকে তৈরি করবে। এটাই সার্থকতা, আমার তো মনে হয় এটাই সার্থকতা।
আপনি তো এটা একটা নির্দিষ্ট উদাহরণ দিয়ে বললেন, কিন্তু আমি বলছি যে ধরুন ওভারঅল যে ট্রেন্ড, সেটা আপনি কি দেখছেন? ওভারঅল ট্রেন্ড সত্যি খুব আশাব্যঞ্জক, খুব ইতিবাচক। কারণ অনেক বাচ্চা যারা ফিরে ফিরে আসে, বা আমি আমার কলতানের ক্ষেত্রে যেটা দেখতে পাই, এরা না একটু ডিফারেন্ট অন্যদের চাইতে। এরা কোনটা ভালো, কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা মন্দ, এই ডিফারেন্সটা বুঝে গেছে। এইটা 1 নম্বর। আর 2 নম্বর, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে কান তৈরি হয়ে গেছে। এরা না, আর বাচ্চারা তো একটু ঠোঁটকাটা হয়, বাচ্চারা কিন্তু বুঝতে পারে না যে কোনটা ঢেকে রেখে বলবে। ধর কেউ বললো প্রশ্ন, অনেকেই বলে দেখবি হুম আকাশ থেকে পড়লাম, হুম ওরা সব আকাশ থেকে পড়লাম, প্রশ্ন কি বলছে, বাজে কথা বলছে। এই যে কানটা তৈরি হয়ে যাওয়া, এইটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এই বাচ্চাগুলোই পরবর্তীকালে হয়তো এই সাহিত্যের মাধ্যমে, সাহিত্যকে ভালোবেসে নাটককে জীবিকা অনেক করছেও, কিন্তু আমাদের হুম স্কুলেই তো অনেক বিখ্যাত শিল্পী। মানুষ, শিল্পী তৈরি একদম। হচ্ছে, আমাদের স্কুল থেকেই তো অনেকে বেরিয়েছে। কাজে এই ভালোবাসাটা তো জন্মায়, এটা সাহিত্য পড়ার মাধ্যমেই তো জন্মায়। কান তৈরি হয়ে যাওয়াটা একটা বড় ব্যাপার। উচ্চারণ পরিশুদ্ধ হয়, উচ্চারণ একটা স্পষ্ট বিষয় তৈরি হয়, যেটা মানুষের কাছে যখন নিয়ে সে দাঁড়ায়, সে স্বাভাবিকভাবে অন্যদের থেকে একটু পৃথক হয়, অন্যদের থেকে একটু আলাদা হয়ে যায় যখন কথা বলে। তো আমার কাছে খুব আশাব্যঞ্জক এটা। আর একটা জিনিস, যেটা এতক্ষণ তো আমরা ভবিষ্যতে কি করবে, ভবিষ্যৎ প্রজন্ম, ওরা আমাদের ভবিষ্যৎ, এই কথাটা বারবার বলছিলাম। আমার সিনিয়র ক্লাসটাতে সবচেয়ে বড় যিনি, তার বয়স এখন 71, 71। আর ওখানে বড়দের সিনিয়র ব্যাচটাতে কলেজ থেকে 71 এরকম, মাঝখানে 60 আছে, 55 আছে, মানে 69 এটা আমরা এরকম সব আছে। কলতানের কথা বলছি। কলতানের কথা বলছি। আহ, এনাদের কিন্তু আর ভবিষ্যতে আমি কি করব, আমি এটাকে জীবিকা করব, এটা নয়। একদম নির্ভেজাল আনন্দের জায়গা। মানে শিল্প মাধ্যম, নাটক, মঞ্চ, আলো, এটা যে ভেতরে কতটা তৃপ্তি প্রদান করে, আমার যে অন্তরের তো একটা খিদে থাকে, তো হুম সেই অন্তরের খিদেকে কতটা পূরণ করে। তারা হয়তো বিশাল বাচিক শিল্পী হওয়ার স্বপ্ন কিন্তু আর দেখে না, কিন্তু ওই যে বছরে 2বার একটা মঞ্চে দাঁড়িয়ে আমি এটা করতে পারি, আহ, এই যে কানেকশনটা অডিয়েন্সের সঙ্গে তৈরি হওয়া, ইনস্ট্যান্ট ফিডব্যাক পাওয়া, বাহ খুব ভালো বলেছি, এই যে বাহ, এটা কিন্তু একজনের জীবনকে একটু পিঠ চাপড়ে দেওয়া, দারুণ বললে তুমি আজকে। এটা একজন মানুষের জীবনকে না 360 ডিগ্রি চেঞ্জ করে দিতে পারে। মানে আমার চোখের সামনে দেখা যে স্বাভাবিকভাবে জীবনের একটা কঠিন পরিস্থিতি, স্বামী চলে গেছেন, মানে বাড়িতে অন্ধকারে, এবার আমি কি করব, এই কোয়েশ্চেন মার্কটা চলে এসেছে জীবনে। কিন্তু আমি আমার কলতানের সিনিয়র স্টুডেন্টদের মধ্যে শিল্প চর্চার মধ্য দিয়ে, নাট্য চর্চার মধ্য দিয়ে আমি কিন্তু দেখেছি যে ওনাদের মধ্যে একটা অনাবিল আনন্দ লাভ করে। তাহলে সবসময় যে পেতে হবে এরকম তো কোনো মানে নেই। এই মানে অর্থকরী দিকটার কথা আমি বলছি আর কি, সেই পাওয়াটা কিন্তু সবটা নয়। এর মাধ্যমে যে অনাবিল আনন্দ পাওয়া যায়, মানসিক শান্তি পাওয়া যায়, সেটা কিন্তু অনেকটা বড়। কারণ মানসিক স্বাস্থ্যটা কিন্তু একটা বড় ব্যাপার হুম। বর্তমান সময় তো বটেই, মানসিক স্বাস্থ্যটা। আর যেহেতু যদি নাটক বলি, তাহলে তো দুটো দিক, একটা মঞ্চ নাটক, একটা শ্রুতি নাটক। শ্রুতি নাটকটাও এখন অত্যন্ত জনপ্রিয়। একদমই তাই। তো শ্রুতি নাটকের মধ্য দিয়েও শ্রুতি নাটকও আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। বিভিন্ন মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি। তো শ্রুতি নাটকের মাধ্যমেও কিন্তু একটু এজেড যারা যারা একটু পরবর্তীকালে শুরু করেছে, ভাবছে যে আমি বিষয়টার মধ্যে যদি এনগেজ রাখতে পারি নিজেকে, তাহলে অনেক সুবিধা হয় আমার। আজকাল কিন্তু স্মৃতিমন্দায় ভুগছে বহু মানুষ, যেটা আমরা ডিমেনশিয়া বলে থাকি আর কি। ওই স্মৃতিমন্দা থেকে বেরিয়ে আসার জন্যও কিন্তু এই শ্রুতি নাটক বা বাচিক শিল্প ভীষণভাবে সাহায্য করছে। আচ্ছা, এই নাটকের মানে বহুবিধ উপকারিতা রয়েছে, আহ, যেটা বলে শেষ করা যাবে না। আচ্ছা, এই বাচ্চাদের কে নিয়ে আপনি যে স্কুলে এবং আপনার সংস্থা দুটোতেই, তাদের থিয়েটারের প্রতি ইন্টারেস্ট কেমন? মারাত্মক ইন্টারেস্ট, মারাত্মক। যেমন যে কোনো জিনিস পড়ানো হলে ওইটাকে না, অনেক আমাদের তো প্রজেক্ট করাতে হয়, আমি প্রজেক্টে এরকম গ্রুপ করে করে ওদের নাটক তৈরি করতে বলেছি, স্ক্রিপ্ট লিখতে বলেছি। ওরা নিজেরা, যেমন ধরো আমরা বাবা পড়াই,
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বামায় আমি ওরা নিজেরা স্ক্রিপ্ট লিখেছে, নিজেরা চরিত্র তৈরি করেছে, নিজেরা সেটাকে স্টেজ করেছে। সেটা আমাদের একটা অনাবিল আনন্দ। এবং সবাই তো আর ধর চরিত্র যদি 10টা হয় তাহলে একটা ক্লাসের 45টা বাচ্চা তো অভিনয় করতে পারেনি। কেউ মেকআপের জিনিসপত্র নিয়ে এসছে, কেউ সেট তৈরি করেছে, কেউ টেবিল চেয়ার গুলোকে সরিয়েছে তৎপরতার সাথে। ওই যে বললাম ইনভলভমেন্টটা মারাত্মকভাবে দরকার। ওদের ইন্টারেস্ট কিন্তু মারাত্মক, খুব ভালো ইন্টারেস্ট ওদের। যে কোনো কোকারিকুলার অ্যাক্টিভিটিতে আমরা ছোট থেকে যদি বাচ্চাদের এগিয়ে দেওয়ার চেষ্টা করি, এটা কিন্তু ভীষণভাবে সাহায্য করে ওদের বিকাশের জন্য। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, আরো করতে পারলে আরো ভালো, কিন্তু আমাদের তো সময় সীমিত। সেই তো আবার একদিন নিশ্চয়ই আমরা আড্ডায় বসবো। নিশ্চয়ই। তবে শেষ করার আগে আমার আপনার কাছে একটা প্রশ্ন, যেহেতু আপনি খুব কাছ থেকে আমাদের দলকে দেখেছেন, থেসপিয়ান্সকে, আমরা স্কুলে ওয়ার্কশপ করিয়েছি, আপনি আমার একটি অন্য একটি দল ছিল, সেখানে আপনি এসে একবার আমাদের একটি সেমিনার হয়েছিল, সেখানে বলেছেন ভবিষ্যতেও আমাদের হয়তো কিছু পরিকল্পনা আছে। তো আপনার এই থেসপিয়ান্স সম্বন্ধে বা আমাদের এই দলের যে কর্মকাণ্ড, সেটার প্রয়োজনীয়তা কতটা বলে আপনার মনে হয়? শুধু থেসপিয়ান্স বলে বলছি না, আপনি দেখেছেন আমাদের দলকে, কিন্তু এই পুরো বিষয়টা আপনার কি মনে হয়? আমি প্রথমেই যেটা বলবো, পার্থদার কথা, মানে কান্ডারির কথা, থেসপিয়ান্সের ডেডিকেশন। এই ডেডিকেশন যেটাকে মানে আমার কাছে তো মানে নমস্য পার্থতা। নিজে এত গুরুত্বপূর্ণ একটা দপ্তর সামলেছেন, এত বড় একটা পোস্টে উনি চাকরি করতেন, সেটা সামলে তো মানে সংসার সামলে সমস্ত কিছু করে নিজের দলের প্রতি এই যে একাগ্রতা, একনিষ্ঠতা, এটা সত্যি মানে প্রণম্য একজন মানুষ উনি। আর থেসপিয়ান্সের প্রত্যেকটা প্রোডাকশন, যে কটা আমি দেখার সুযোগ হয়েছে, আমি দেখেছি, অনবদ্য, ভীষণ ভালো। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর প্রয়োজনীয়তা সমাজের জন্য আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, সেটাই তো সবচেয়ে বড় কথা। আর আবার ওইটা আমি তো অনেককেই দেখেছি থেসপিয়ান্সের, ওদের গ্রুপের প্রত্যেকেরই কিন্তু নিজস্ব নিজস্ব আলাদা আলাদা পেশা আছে, আলাদা আলাদা পেশায় যুক্ত। সেই পেশা সামলেও কিন্তু তারা আসছেন, নাটক করছেন। তা ভালোবাসা না থাকলে, ওই ডেডিকেশন না থাকলে এটা তো করা সম্ভব নয়। কাজেই শিক্ষণীয়, দেখে শেখার মতো এটা। মানে কখনো কখনো আমার মধ্যেও যদি একটু স্থবিরতা কাজ করে, আমি তোদের দেখে ওই ইন্সপায়ার্ড হই যে না, থেমে থাকলে চলবে না, চরৈবীতি, এগিয়ে চলতে হবে। অবশ্যই আমার কাছে তো অনুপ্রেরণা বটেই থেসপিয়ান্স। আরো এগিয়ে চলুক। পার্থদা অত্যন্ত কর্মকুশলী, এখনো তাই কর্মক্ষম। কারণ রিটায়ারমেন্টের পরে সবাই যখন ভাবে আর কি, সেইখানে কিন্তু দাঁড়িয়ে নেই পার্থদা, বিষয়টাকে নিয়ে এগিয়ে চলেছে। আর সুপুত্র তুই সঙ্গে রয়েছিস, কাজী অসাধারণ, একদম জোর কদমে এগিয়ে চলুক থেসপিয়ান্স। আমার শুভকামনা রইল, আন্তরিক শুভকামনা রইল। অনেক ধন্যবাদ ম্যাম, আজকে কথা হলো, ভালো থাকবেন। আমরা আবারও ভবিষ্যতে বসবো এবং আড্ডা দেবো। থেসপিয়ান্স ভালো থাকুক, তুই ভালো থাকিস, সবাই ভালো থাকবেন।